আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি। ইতিপূর্বে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যে 11টা ইউনিট ছিল, সেই 11টা ইউনিটের মধ্যে আমরা প্রথম 5টা ইউনিট নিয়ে একটা ভিডিও করেছি। এবার এই ভিডিওতে আমরা 4টে ইউনিট নিয়ে আলোচনা করব। সেই 4টে ইউনিট কি কি এবং সেই 4টে ইউনিটের যে সাব ইউনিটগুলো আছে, উপ এককগুলো, সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে প্রথমে আমরা চলে যাই, প্রথম ভাগগুলো একবার দেখিয়ে দিই। যদিও বা আগের ভিডিওতে সেই ভাগগুলো দেখানো ছিল, এখানে আরেকবার দেখিয়ে দিই। দেখো, আমরা প্রথমে 5টা ইউনিট নিয়ে একটা ভিডিও করেছি। এবার 4টে ইউনিট নিয়ে, অর্থাৎ 6, 7, 8, 9, এই 4টে ইউনিট নিয়ে এই ভিডিওটা করব এবং এর পরের ভিডিওটা হবে 10 এবং 11, এই দুটো ইউনিট নিয়ে। এই 4টে ইউনিট কী কী একবার বলে দিচ্ছি। 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমের ইতিহাস, যেখানে রয়েছে পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য। এখানে রয়েছে রোমান সাম্রাজ্যের গতি প্রকৃতি, রয়েছে বাইজেন্টাইন সভ্যতা সংস্কৃতির নানা দিক, এবং রয়েছে বিভিন্ন উপমহাদেশীয় সাম্রাজ্য ও রোমান সাম্রাজ্যের সঙ্গে তাদের সম্পর্ক। এই টোটাল 4টে ইউনিট নিয়ে আমার এই আলোচনা। তাহলে এবারে শুরু করি। প্রথম যে ইউনিটটা রয়েছে, আমরা সেই ইউনিটটা নিয়ে আলোচনা করব। সেই ইউনিটটা রয়েছে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমের ইতিহাস, অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য। ইতিপূর্বে আমরা বলেছিলাম যে কনস্টান্টাইন রোমান সম্রাট 330 খ্রিস্টাব্দের 11 মে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম বাইজান্টিয়াম। এই বাইজান্টিয়াম কেন নাম হলো সেটা আগে একটু বলে দিই। আসলে বাইজান্টিয়াম নামটা মূলত প্রাচীন গ্রিক উপনিবেশ। বাইজান্টিয়াম একটা গ্রিক উপনিবেশের নাম, যে উপনিবেশটা প্রতিষ্ঠা করেছেন বাইজাস নামে এক ব্যক্তি। মূলত বাইজান্টাইন শব্দটি এই বাইজান্টিয়াম শব্দ থেকে এসেছে। বসফরাস প্রণালীর কাছে এই শহরটা অবস্থিত ছিল, যে শহরটা বাইজাস নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই শহরের নাম থেকেই কিন্তু এই সভ্যতাটার নাম হলো বাইজান্টিয়াম। তো এই বাইজান্টিয়াম সভ্যতার যারা শাসক, সেই শাসকদের মধ্যে, মূলত পূর্ব রোমান সাম্রাজ্যের মধ্যে আমরা যে সমস্ত শাসকরা রয়েছে তাদের মধ্যে আমরা প্রথম যার কথা বলবো তিনি হচ্ছেন কারণ জাস্টিনিয়ান রাজবংশ 518 থেকে 602 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে। এই জাস্টিনিয়ান রাজবংশের শাসনকাল হচ্ছে মূলত বাইজেন্টাইন সাম্রাজ্যের সুবর্ণযুগ। এই বংশের প্রথম সম্রাট যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রথম জাস্টিন। এই প্রথম জাস্টিনের সময় থেকে আমরা শুরু করব। তো মোট 5জন রাজা ছিলেন। এই 5জন রাজার মধ্যে একজন হচ্ছে প্রথম জাস্টিন, যার কথা আমি বলবো প্রথমে। তারপর হচ্ছে প্রথম জাস্টিনিয়ান, তারপর দ্বিতীয় জাস্টিন, তারপর দ্বিতীয় টিবেরিয়াস, আর শেষে ছিলেন মৌরিস। রাজবংশ হিসেবে 602 খ্রিস্টাব্দ, অর্থাৎ 518 থেকে 602 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 100 বছর, বলতে গেলে কিছুটা কম, প্রায় 100 বছর এটা টিকেছিল। প্রথম জাস্টিনিয়ান মূলত প্রথম জাস্টিন যিনি সম্রাট ছিলেন তিনি 518 থেকে 527 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তারপরে ক্ষমতায় এসেছিলেন সম্রাট প্রথম জাস্টিনিয়ান 527 খ্রিস্টাব্দে। তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট। তো 527 খ্রিস্টাব্দ থেকে 565 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। তার সময়ে পূর্ব রোমান সাম্রাজ্য শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করেছিল, কারণ তার নানান ধরনের কর্মকাণ্ড যা এই সাম্রাজ্যের সাফল্যের শিরোপা লাভ করেছিল। যেমন রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে তিনি প্রথমে নিকা বিদ্রোহ দমন করেছিলেন 532 খ্রিস্টাব্দে। তারপরে পার্সিক আক্রমণ প্রতিরোধ করতে তিনি সক্ষম হয়েছিলেন এবং আফ্রিকা ও ইটালি পুনরুদ্ধার করেছিলেন। তার
এক্ষেত্রে তার দক্ষ সেনাপতি বেলিসারিয়াস এবং নার্সেস এদের সাহায্য নিয়ে তিনি কিন্তু আফ্রিকা ও ইটালি পুনরুদ্ধার করেছিলেন। এছাড়াও অন্যান্য বেশ কিছু সামরিক অভিযান তার সময়ে পরিচালিত হয়েছিল। গথদের বিরুদ্ধে অভিযান করেছিলেন 554 খ্রিস্টাব্দে, এবং সেক্ষেত্রে সেভিল, মালাগা, কার্থাজেনা, কার্ডোভা এগুলো তিনি অধিকার করেছিলেন। জাস্টিনিয়ান পারস্য সম্রাট খসরুকে পরাজিত করে পারস্য সাম্রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল নিজের দখলে এনেছিলেন। শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয়, অসামরিক ক্ষেত্রেও কিন্তু তার যথেষ্ট কৃতিত্ব ছিল। এই অসামরিক ক্ষেত্রে যে কৃতিত্বগুলো ছিল তার মধ্যে বেশ কিছু যাতায়াতের রাস্তা তৈরি করা, বেশ কিছু পুরনো সৌধকে উল্লেখযোগ্য জায়গায় নিয়ে আসা, নৌপথের উন্নতি সাধন করা, অর্থনীতির স্মারক হিসাবে মুদ্রা প্রচলন। এছাড়া সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে তার কোড, মানে তার আইন সংকলন, জাস্টিনিয়ান কোড যেটাকে বলে, বা কোড অফ জাস্টিনিয়ান যেটাকে বলা হয়। মূলত 4টি ভাগে বিভক্ত ছিল এটা: কোড, ইনস্টিটিউট, ডাইজেস্ট এবং নোভেল। কোড হচ্ছে সম্রাটের নির্দেশ, ইনস্টিটিউট হচ্ছে রোমান আইনের মূল ধারা, ডাইজেস্ট হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি আইন, আর নোভেল হচ্ছে জাস্টিনিয়ানের নিজস্ব আইন। এই কোড জাস্টিনিয়ান বা জাস্টিনিয়ান কোড, যা রোমান আইনের মধ্যে যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলোকে দূর করতে সক্ষম হয়েছিল। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। জাস্টিনিয়ানের পরবর্তী রাজবংশ, কতগুলো পরবর্তী রাজবংশ পরে যেগুলো এসেছিল, মূলত তার মধ্যে বেশ কয়েকটা রাজবংশ ছিল। প্রথম যে রাজবংশটার কথা বলবো সেটা হচ্ছে হেরাক্লিয়ান রাজবংশ। 610 থেকে 695 খ্রিস্টাব্দ পর্যন্ত এই হেরাক্লিয়ান রাজবংশ রাজত্ব করেছিল। জাস্টিনিয়ান রাজবংশের শেষ সম্রাট ছিলেন মৌরিস। মৌরিসকে ক্ষমতাচ্যুত করে একজন অখ্যাত ব্যক্তি ক্ষমতায় এসেছিলেন, নাম হচ্ছে ফোকাস। তিনি কিন্তু ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারেননি, স্বল্পকালের তার শাসন ব্যবস্থা ছিল। তারপরে হেরাক্লিয়াস ক্ষমতায় আসে, যিনি হেরাক্লিয়ান রাজবংশের সূচনা করেন। 610 থেকে 695 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজবংশ রাজত্ব করেন। এখানে দুটো যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে রোম পারস্য যুদ্ধ আর একটা হচ্ছে এভার বাইজেন্টাইন যুদ্ধ। রোম পারস্য যুদ্ধ যেটা খ্রিস্টপূর্ব 54 থেকে 628 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধটা চলেছিল। হেরাক্লিয়াসের আমলে এই যুদ্ধের অবসান ঘটেছিল। আর দ্বিতীয় যুদ্ধটা যেটা ছিল এভার বাইজেন্টাইন যুদ্ধ, সেটা হচ্ছে 568 থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা চলেছিল। এরপর 695 থেকে 717 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমের ইতিহাসে নৈরাজ্যের যুগ। তার কারণ এই সময়টায় রোমের ইতিহাসে যারা শাসক হয়েছেন বা যে ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু একটা অস্থিরতার সময় ছিল। এখানে কোনো স্থিরতা ছিল না। প্রায় 2 দশক সময়, মানে 20 বছর ধরে নৈরাজ্য চলেছিল। এই নৈরাজ্যের অবসান ঘটেছিল সিরিয়ান রাজবংশ বা হসৌরিয়ান রাজবংশের আমলে 717 থেকে 802 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশ কিন্তু রাজত্ব করেছিল। এই বংশ সময়ে পুনরায় রোমান সাম্রাজ্য বা পূর্ব রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্যে আবার কিন্তু স্থিতিশীলতা ফিরে এসেছিল। এরপরে রাজত্ব করেছে নিকেফোরিয়ান রাজবংশ 802 থেকে 813। এই রাজবংশ 11 বছর রাজত্ব করেছিল। 811 খ্রিস্টাব্দে বুলগেরিয়ার সাথে প্লেক্সার যুদ্ধে নিকোফোরস তিনি মারা গেছিলেন। এই বংশের শেষ সম্রাট প্রথম মাইকেল। তাকে সিংহাসনচ্যুত করে জেনারেল পঞ্চম লিও 7 বছরের মাথায় সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাইজেন্টাইন সম্রাট হয়েছিলেন দ্বিতীয় মাইকেল। ইনি ছিলেন আমুরিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা। আমুরিয়ান রাজবংশ 820 থেকে 867 আমুরিয়ান রাজবংশ রাজত্ব করেছিল। এই বংশের সম্রাট দ্বিতীয় মাইকেলের রাজত্বকালে মুসলমানেরা বাইজেন্টাইনদের কাছে থেকে ক্রিট এবং ইটালির সিসিলি দ্বীপ অধিকার করেছিল। এই রাজবংশের অপর দুজন সম্রাট সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা যায় না। এরপরে রাজবংশ ছিল মেসিডোনিয়ান রাজবংশ 867 থেকে 1057 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজবংশ রাজত্ব করেছিল। 867 থেকে 1057 মানে প্রায় 2 শতক ধরে এই রাজবংশ রাজত্ব করেছিল। এই রাজবংশের আমলে এখানে কিন্তু বেশ কিছু উন্নতি হয়েছিল বা পরিবর্তন এসেছিল। এর পরবর্তী রাজবংশ ছিল দৌকাস রাজবংশ। এর পরবর্তী রাজবংশ
1059 থেকে 1081 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য, এই রাজবংশ রাজত্ব করেছিল। এই বংশের শাসনকালে সেলজুক তুর্কি শাসকরা বাইজেন্টাইন সাম্রাজ্যের আনাতোলিয়া অর্থাৎ বর্তমান তুরস্ক অধিকার করেছিল। তার পরবর্তী রাজবংশ হচ্ছে কমনেন্স রাজবংশ। 1081 থেকে 1185 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজবংশ রাজত্ব করেছিল। এই রাজবংশের আমলে ক্রুসেড হয়েছিল, অর্থাৎ ধর্মযুদ্ধ লক্ষ্য করা গেছিল এই রাজবংশের আমলে। এর পরবর্তী রাজবংশ ছিল অ্যাঞ্জেলোস রাজবংশ, 1185 থেকে 1204। এই অ্যাঞ্জেলোস রাজবংশ সময়ে মোটামুটিভাবে সাম্রাজ্যের বিস্তৃতি বা সাম্রাজ্যের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছিল, যদিও বা সাম্রাজ্যটা ভেঙে গেছিল, টুকরো টুকরো হয়ে গেছিল, বেশ কিছু ছোটো ছোটো সাম্রাজ্য লক্ষ্য করা গেছিল। বাইজেন্টাইন সাম্রাজ্য এরপরে ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে গেছিল, কারণ রাজনৈতিক অস্থিরতা, সম্রাটদের দুর্বলতা, ক্রমাগত জনসংখ্যা বাড়া, সেনাবাহিনীর দুর্বলতা, অর্থনৈতিক সংকট, বৈদেশিক আক্রমণ, এই বিষয়গুলোকে পূর্ব রোমান সাম্রাজ্যের যারা সম্রাট ছিলেন, শেষের দিকে যারা সম্রাট ছিলেন, তারা কেউই কিন্তু এই বিষয়গুলোকে ট্যাকল করতে পারেননি বা এই বিষয়গুলো দ্বারা কিন্তু এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারেননি বা সাম্রাজ্যকে উত্তরণ ঘটাতে পারেননি। ফলশ্রুতি হিসেবে একটা সময় কনস্টান্টিনোপলের পতন ঘটেছিল 1453 খ্রিস্টাব্দে। অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ তার নেতৃত্বে অটোমান তুর্কিরা বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টাইন একাদশ তার নেতৃত্বে পূর্ব রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী পরাজিত হয়েছিল। এইভাবে অটোমান তুর্কিরা পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল অধিকার করলে এবং তার পতন ঘটে। ফলে 1500 বছরেরও পুরনো পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য ধীরে ধীরে অবসানের পথে চলে যায় বা অবসান ঘটে। তবুও রোমান সাম্রাজ্যের গতি প্রকৃতি সম্পর্কে আমরা একটু আলোচনা করব যে 476 খ্রিস্টাব্দে যে আদি রোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়েছিল, তখনও কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্যে টিকেছিল, অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে রোমান সভ্যতা টিকেছিল 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুতরাং সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছু ক্ষেত্রে এই সাম্রাজ্যের একটা বড় অবদান ছিল। রোমান সমাজ, যে সমাজ নিয়ে আমরা আলোচনা করব, সেই সমাজ মূলত পিতৃতান্ত্রিক এবং একান্নবর্তী পরিবার ভিত্তিক সমাজ। প্যাট্রিসিয়ান ছিল, প্লেবিয়ান ছিল, সাধারণ মানুষ, অভিজাত মানুষ, সাধারণ মানুষ, এছাড়া দাস, তিনটে সম্প্রদায়কে নিয়ে এই সমাজ পরিচালিত ছিল। প্যাট্রিসিয়ানদের সামাজিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ, সমাজে বংশমর্যাদা অনুযায়ী তাদের স্থান রক্ষিত হতো। তাদের নিচে ছিল প্লেবিয়ানরা। প্লেবিয়ানদের সামাজিক অবস্থান প্যাট্রিসিয়ানদের ঠিক নিচে। রোমের সাধারণ মানুষ, দরিদ্র কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, মধ্যবিত্ত, এরা প্লেবিয়ান। এদের রাজনৈতিক অধিকার খুব একটা ছিল না। সামাজিক ক্ষেত্রেও এদেরকে নানান ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হতো। উভয় শ্রেণীর মধ্যে সংঘর্ষও লক্ষ্য করা গেছে। রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে সংঘর্ষ তৈরি হয়েছে, যদিও বা শেষ পর্যন্ত প্লেবিয়ানরা ক্ষমতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, প্লেবিয়ানরা জয়ী হয়েছে, প্লেবিয়ানরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে, রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে বেশ কিছু অধিকার লাভ করেছে। সমাজের একেবারে তৃতীয় শ্রেণীতে যারা ছিল তারা হচ্ছে দাস। তারা সবচেয়ে সমাজের শোষিত সম্প্রদায়। তাদের দাবি দেওয়া আদায়ের জন্য বিদ্রোহ করতে হতো, বিদ্রোহ করেছে তারা। এছাড়া রোমান সমাজে ভিত্তি, যেটা পিতৃতান্ত্রিক পরিবার, যৌথ পরিবার বলা হয়েছিল, সমাজের উচ্চ শ্রেণীর প্রাপ্তবয়স্ক, সমাজে যারা পিতা ছেলেরা, তারা পিতার পরিবারে থাকতো না, যদিও নিম্ন শ্রেণীতে এই প্রথা ছিল। অর্থাৎ সমাজের একটা শ্রেণী যারা প্যাট্রিসিয়ান বা অভিজাত, সেক্ষেত্রে কিন্তু একটু অন্য ধরনের, আবার সমাজে যারা প্লেবিয়ান তাদের কিন্তু অন্য ধরনের। নারীরা পুরুষের অধীন ছিলেন, নারীদের কোনো নিজস্ব অধিকার ছিল না। সাক্ষরতা সমাজের সর্বত্র সমান ছিল না। সৈনিক, সামরিক, আধিকারিক, সরকারি কর্মচারী, এদের মধ্যে শিক্ষার হার ছিল। তবে বাকিদের ক্ষেত্রে, সমাজের পিছিয়ে পড়া যারা দরিদ্র মানুষ, তাদের মধ্যে শিক্ষার হার তেমন ছিল না। পারিবারিক শিক্ষা ছিল। প্রজাতন্ত্রের শেষ দিকে সাম্রাজ্যের যুগে গৃহশিক্ষকের ভিত্তিতে পড়াশোনা করা হতো। নীতি সাহিত্য, ভাষা, দর্শন, চিত্রকলা, সঙ্গীত, বিভিন্ন বিষয়ে পাঠদান হতো। খ্রিস্ট ধর্ম প্রসারের পর খ্রিস্টান চার্চ, মঠ এরাও শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। রোমানদের অবসর বিনোদনের মাধ্যম ছিল খেলাধুলা, কুস্তি, দৌড়, এছাড়া দাবা, চেকার, এগুলোও এই সময় বিনোদনের মাধ্যম ছিল। তবে জনপ্রিয় মাধ্যম হচ্ছে রথের দৌড়, গ্ল্যাডিয়েটরের যুদ্ধ, সঙ্গীত,
নাটক প্রদর্শন এগুলো। রোমান সমাজে নারীদের অবস্থান সম্পর্কে একটু বলি। অ্যাকচুয়ালি আমি আগেই বললাম যে রোমান সমাজ পুরুষতান্ত্রিক, তাই নারীদের তেমন খুব একটা অধিকার ছিল না। তাদেরকে পুরুষের অধীনে থাকতে হতো, পুরুষের সমান মর্যাদাও তাদের কোনোদিনই ছিল না। রোমান আইনে প্যাটার ফ্যামিলিয়াস এর কথা বলা হয়েছে। প্যাটার ফ্যামিলিয়াসের অর্থ হচ্ছে নারীরা পুরুষের অধীনে থাকবে। রোমান মহিলারা পুরুষদের মতোই কঠোর পরিশ্রম করতেন। ধনী পরিবারের মেয়েরা বাড়ির মধ্যে বড় হতেন, বাড়ির বাইরে তারা বের হতেন না। সম্ভ্রান্ত নারীরা তাদের কিশোরী অবস্থায় বিয়ে হতো। সমাজে 20 বছর বয়সে বিবাহিতা নন এমন মহিলাকে সমাজ বিচ্যুতা নারী বলে মনে করা হতো। একটি আইনও পাশ হয়েছিল। সম্রাট অগাস্টাস তাদের দণ্ডদানের ব্যবস্থা করেছেন। 20 বছরের মধ্যে তাকে পাত্রস্থ করতে হবে বা বিয়ে দিতে হবে মেয়েদেরকে, এরকম একটা ব্যাপার ছিল। কোনো নারীর পক্ষে উদাসীন, উচ্চাভিলাষী বা স্বপ্রচার করা সামাজিকভাবে নিন্দনীয় ছিল। নিজের ক্ষেত্রে নিজেকে অধিক ক্ষমতাশীল করে কেউ গড়ে তুলতে পারত না। একজন নারী, স্ত্রী, তিনি প্রেমিকা, মা, বোন বা কন্যার ভূমিকা পালন করার পাশাপাশি রাজনৈতিক, ধর্মীয়, এমনকি সামরিক ক্ষেত্রেও প্রতিভার পরিচয় দিতেন। অগাস্টাসের স্ত্রী, টাইবেরিয়াসের মা লিভিয়া, বিদ্রোহিণী বৌদিকা, কনস্টান্টাইনের মা সেন্ট হেলেনা, এরা কিন্তু ওই সমাজের উল্লেখযোগ্য মহিলা। সিজারের মৃত্যুর পর অগাস্টাসের মা আতিয়া তিনি অগাস্টাসকে উপযুক্ত করেছেন। আরেকজন মহিলার কথা বলা যেতে পারে যিনি রোমান সাম্রাজ্যের রাস নিজের হাতে ধরেছিলেন, সম্রাট ট্রাজানের স্ত্রী প্লোটিনা, তিনিও উল্লেখযোগ্য। এছাড়া জুলিয়া ডোমনা, জেনোবিয়া, জাস্টিনিয়াসের রানী থিওডোরা, এরাও কিন্তু উল্লেখযোগ্য ক্ষমতার বা মর্যাদার অধিকারী ছিলেন এই সমাজে। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রোমান অর্থনীতি। রোমান অর্থনীতির মধ্যে কৃষি ছিল, পশুপালন ছিল, শিল্প বাণিজ্য ছিল, মুদ্রা অর্থনীতি, দাস অর্থনীতি, এগুলো ছিল। রোমান প্রজাতন্ত্র ও প্রিন্সেপ এবং সম্রাট শাসনকালে ভিত্তি ছিল কৃষি। পরবর্তী সময়ে পশুপালন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এখানে পশুর মাংস, লোম বাণিজ্যিক পণ্য হিসেবে বিক্রি হতো। মধু উৎপাদনের জন্য এখানে মৌমাছি পালন করা হতো। শিল্প বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিল্প বাণিজ্য লক্ষ্য করা গেছে। রোমান সমাজে কারিগর শ্রেণীর উদ্ভব হয়েছিল। কামার, তাঁতি, ছুতোর, স্বর্ণকার, চর্মকার, মৃৎশিল্পী, স্থপতি, ভাস্কর, রুটি প্রস্তুতকারী, শস্য পেষণকারী, এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাণিজ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বৈদেশিক দু ধরনের বাণিজ্য লক্ষ্য করা গেছে। যেমন মিশরের সঙ্গে, ভারতের সঙ্গে, চীনের সঙ্গে বৈদেশিক বাণিজ্য ছিল। বাণিজ্যিক পণ্যের মধ্যে মিশর আফ্রিকার খাদ্যশস্য, গ্রিসের ওয়াইন, জলপাইয়ের তেল, এগুলো উল্লেখযোগ্য। সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য পণ্য ছিল শস্য, বিলাসদ্রব্য। মুদ্রা অর্থনীতির ক্ষেত্রে প্রাচীনকাল থেকেই মুদ্রা ছিল বাণিজ্যিক মাধ্যম। মুদ্রাকে কেন্দ্র করে রোমের অর্থনীতি বিকশিত হয়েছিল, তাই এটাকে মুদ্রা অর্থনীতি বলা হতো। তবে মুদ্রায় এই যুগের সামুদ্রিক বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন দেশে মুদ্রা পাওয়া গেছে, আবার মুদ্রায় দেবদেবীর প্রতিকৃতিও পাওয়া গেছে এই যুগে। আরেকটা ছিল দাস অর্থনীতি। দাসদের শ্রমের উপর ভিত্তি করে গড়ে ওঠা দাস অর্থনীতি, এটাই ছিল রোমের অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক, দাস অর্থনীতি। এর পরের পর যেটা আলোচনা করব, রোমের ধর্ম। রোমের প্রাচীন ধর্ম ছিল বহুত্ববাদী ধর্ম, পুরাণের কাহিনী নির্ভর ধর্ম। পরবর্তী সময়ে খ্রিস্ট ধর্মে এসেছে, বহুত্ব পেগান ধর্মের জায়গা করে নিয়েছে রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্ট ধর্ম, যেটা কনস্টান্টিনোপল যেটা করেছিলেন। রোমানরা নানা দেবদেবীর উপাসনা করত। সেরকম নুমা ক্যালেন্ডার, আমরা আগেই বলেছিলাম, নুমা ক্যালেন্ডারে এরকম পাওয়া গেছে। নুমেন, অ্যাপেলো, ডায়না, জিউস, জুপিটার, জুনো, মার্স, মার্কিউরি, মিনার্ভা, সিবেল, ভেনাস, এই সমস্ত দেবতার উল্লেখ পাওয়া যায়। রোমানরা পরলোকে বিশ্বাস করত, আত্মায় বিশ্বাস করত। ধর্মের ক্ষেত্রে পারলৌকিক ক্রিয়াকলাপ, পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা, পারিবারিক দেবদেবীও এই যুগে ছিল। প্রাচীন রোমে একটা পুরোহিত সম্প্রদায় ছিল যারা অগার নামে পরিচিত ছিল। এই অগারদের কিন্তু যথেষ্ট ক্ষমতা ছিল প্রাচীন রোমে। সম্রাটদের উপর ঈশ্বরত্ব আরোপ করা হতো, অর্থাৎ ডিভাইন রাইট অফ কিংশিপ প্রচলিত ছিল। সম্রাটরা আমৃত্যু এই ডিভাইন রাইট অফ কিংশিপ সম্মান লাভ করতেন। রোমান ধর্মের বিবর্তন ঘটেছিল। দীর্ঘ বিবর্তনের পর রোমান ধর্ম একটু
সহজ হয়েছিল, সহজ সরল হয়েছিল। গ্রিক এবং এট্রুস্কান প্রভাব প্রকট হয়েছিল প্রজাতন্ত্রের শেষ দিকে। গ্রিক প্রভাব কমেছিল, ধর্মের ভিতরে রোমান ধর্মের সংযোগ দৃঢ় হয়েছিল। মিশরের আইসিস, পারস্যের মিত্র তথা সূর্যের উপাসনা এগুলো গুরুত্ব লাভ করেছিল। ইহুদিদের প্রভাবও রোমান ধর্মের উপর পড়েছিল। রোমান সভ্যতার একেবারে প্রথম দিকে রোমানদের সঙ্গে খ্রিস্টানদের বিরোধ ছিল। পরে কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মকে রোমান রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করলে ধীরে ধীরে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের প্রসার লাভ করতে শুরু করে। এরপরে রোমান সংস্কৃতির কথা আমরা আলোচনা করব। রোমান সংস্কৃতির মধ্যে ছিল স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। রোমান স্থাপত্য অর্থাৎ এখানে গ্রিক শিল্পরীতি এবং এট্রুস্কান শিল্পরীতির প্রভাব ছিল। রোমান রাজতন্ত্র প্রজাতন্ত্রের আমলে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। প্রজাতান্ত্রিক যুগে বেশ কিছু পরিবর্তন রোমে ডোরিয়ান, আয়োনিয়ান, করিন্থীয় এই 3 ধারার প্রভাব লক্ষ্য করা গেছিল, গ্রিক শিল্পের প্রভাব। স্থাপত্যে পাথরের ব্যবহার রোমানরাই শুরু করেছিল। এই যুগে এক ধরনের সিমেন্ট জাতীয় মিশ্রণ তৈরির কৌশলের আবিষ্কার করেছিল, ফলে স্থাপত্য শিল্পে অভাবনীয় উন্নতি ঘটেছিল। রোমান সম্রাটরা সুন্দর সুন্দর মন্দির, থিয়েটার হল, গ্রন্থাগার, রাস্তাঘাট, বন্দর এগুলো তৈরি করতে সক্ষম হয়েছিল। সম্রাট জাস্টিনিয়ান একটি প্যান্থিয়ন এবং কনস্টান্টাইন সেন্ট পিটার্স ব্যাসিলিকা নির্মাণ করেছিলেন, যা স্থাপত্য রীতির অনুপম নিদর্শন বলা যেতে পারে। রোমান স্থাপত্যের আরও বেশ কিছু উল্লেখযোগ্য নিদর্শন ছিল, যেমন থার্মি বা স্নানকক্ষ, ভেস্টা মন্দির, অ্যাম্ফিথিয়েটার তো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। ভাস্কর্যের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বেশ কিছু ভাস্করকে এই যুগে লক্ষ্য করা গেছিল, যারা মূর্তি নির্মাণ করতো। যে মূর্তিগুলো আবক্ষ এবং পূর্ণাবয় 2 ধরনের ছিল এবং সৃষ্টিশীলতার নানান বৈচিত্র্যে পরিপূর্ণ হয়ে উঠেছিল। এ যুগে ভাস্করদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন আর্কিসিলোয়াস, বোথোস, লিসিপ্পাস, স্টেফানোস এরা উল্লেখযোগ্য ভাস্কর এই যুগে। উল্লেখযোগ্য ভাস্কর নিদর্শনগুলোর মধ্যে যে ভাস্কর্যগুলো হয়েছিল তৈরি, তার মধ্যে নেকড়ে মা এবং তার 2 মানব শিশু, যেটা আমরা একেবারে সৃষ্টির প্রথমে বলেছিলাম, রোমান সাম্রাজ্যের যে উৎপত্তি, রেমাস এবং রোমুলাসের কথা বলেছিলাম, সেই ছবি অত্যন্ত অসাধারণ। এছাড়া ছিল একটি শিশুর প্রতিকৃতি, সেটাও কিন্তু উল্লেখযোগ্য। চিত্রকলার মধ্যে এই যুগে চিত্রকলা নারী, পুরুষ, শিশুর মূর্তি, নৈসর্গিক দৃশ্য, বিভিন্ন মন্দিরের গায়ে, বিভিন্ন অলঙ্করণের ক্ষেত্রে, প্রাসাদ অলঙ্করণের ক্ষেত্রে, প্রাসাদের ছাদের তলদেশে, দেওয়ালের উপরে এই অনুপম চিত্রকলা কিন্তু লক্ষ্য করা গেছে, যা রোমান চিত্রকলাকে রোমানীকরণের চেষ্টা দিয়েছিল, রোমানীকরণের রূপ দিয়েছিল, বা রোমান চিত্রকলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই যুগে ভাষা এবং সাহিত্যের উন্নতি ঘটেছিল। ভাষা সাহিত্যের ক্ষেত্রে বিখ্যাত সমস্ত মানুষদের আবির্ভাব ঘটেছিল এই যুগে, কারণ গ্রিক এবং হেলেনীয় সংস্কৃতির উপর ভিত্তি করে রোমান সংস্কৃতির বিকাশ ঘটেছিল। ইতালীয়, স্প্যানিশ, ফরাসি, রোমান এই সমস্ত ভাষার বিকাশ ঘটেছিল। রোমে টরেন্সের নাটক, ভার্জিল ও হোরেসের কাব্য বিশেষ জনপ্রিয় লাভ করেছিল। ভার্জিলের ইনিড, এপুলিয়াসের সোনার গাধা এগুলো উল্লেখযোগ্য গ্রন্থ এই যুগে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্লিনি, যার ন্যাচারাল হিস্ট্রি উল্লেখযোগ্য গ্রন্থ বলা যেতে পারে। বিজ্ঞান চর্চার আরেকজন পথিকৃৎ হচ্ছে সেনেকা। রোমে চিকিৎসা বিজ্ঞানেরও গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন বিজ্ঞানী সেলেসাস ও গ্যালেন। এছাড়া ধমনীতে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছেন গ্যালেন। আবার বিজ্ঞানী রুফাস, যিনি যকৃৎ এবং নাড়ির স্পন্দনের বর্ণনা দিয়েছিলেন। প্রযুক্তিবিদ্যার অসাধারণ উন্নতি লক্ষ্য করা গেছিল রোমান সাম্রাজ্যে। জল প্রণালী, সেতু তৈরি, শৌচাগার, প্রয়োগ প্রণালী এগুলো। ধাতু এবং হস্তশিল্পের বিকাশ ঘটেছিল। পাশাপাশি ইতিহাস এবং দর্শন চর্চারও অভাবনীয় উন্নতি লক্ষ্য করা গেছে এই যুগে। ইতিহাসবিদদের মধ্যে পলিবিয়াস, লিভি, ট্যাসিটাস এদের কথা আমরা জানি ভালো করে, আগেও বলেছিলাম, আমরা একেবারে শুরুতে বলেছিলাম। দার্শনিকদের মধ্যে পলিবিয়াস, সিসেরো, সেনেকা, এপিকটেটাস দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য, যারা দর্শন চর্চা করেছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করেছেন। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাইজেন্টাইন সভ্যতা সংস্কৃতির বিভিন্ন দিক। এটা হচ্ছে আমাদের 8 নম্বর একক। বাইজেন্টাইন সভ্যতা সংস্কৃতির বিভিন্ন দিক লক্ষ্য করে এই সাম্রাজ্যের বহুমুখী বিকাশ লক্ষ্য করা যায়। কারণ বাইজেন্টাইন সভ্যতা সংস্কৃতির যে বহুমুখী বিকাশ, সেই বহুমুখী বিকাশের পেছনে নানান বিষয় রয়েছে। যেমন বাইজেন্টাইন সভ্যতা সংস্কৃতির পঞ্চদশ শতক থেকে পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়কাল পর্যন্ত বাইজেন্টাইন সভ্যতার যে মানে সাংস্কৃতিক বিকাশ, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিকাশ লক্ষ্য করা যেতে পারে। কারণ এখানে উন্নত সংস্কৃতি লক্ষ্য করা গেছিল। হেলেনীয় বা গ্রিক সভ্যতার পতনের পর কনস্টান্টিনোপলকে কেন্দ্র করেই গ্রিক সভ্যতাটা টিকেছিল। নানা জাতির মানুষের বসবাস ছিল। এদের মধ্যে মিশরীয়রা ছিলেন, গ্রিকরা ছিলেন, পার্সিক, ইহুদি, সিরীয়, আর্মেনিয়া। ব্যবসা বাণিজ্যিক অর্থনীতি লক্ষ্য করা গেল। বাইজেন্টাইন অর্থনীতির ভিত্তি কৃষি, শিল্প। এটা যেমন এর পাশাপাশি বাণিজ্যেরও গুরুত্ব ছিল এই যুগে। বিভিন্ন বাণিজ্য কেন্দ্র লক্ষ্য করা গেছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য অর্থাৎ অন্তর্বাণিজ্য এবং বহির্বাণিজ্য উভয় প্রকার বাণিজ্য লক্ষ্য করা গেছে। সমাজ জীবন ছিল, বাইজেন্টাইন সমাজ হচ্ছে মিশ্র প্রকৃতির সমাজ। ধনিক শ্রেণীর মানুষ ছিল, দরিদ্র শ্রেণীর মানুষ ছিল, মধ্যবিত্ত মানুষ ছিল, দাস শ্রেণী ছিল। ধর্মীয় জীবন আমরা আগেই আলোচনা করেছিলাম। বাইজেন্টাইন সাম্রাজ্যে ধর্ম ছিল বাইজেন্টাইন সংস্কৃতির একটা উল্লেখযোগ্য দিক। বাইজেন্টাইন সমাজে খ্রিস্ট ধর্মই যে একমাত্র ধর্ম তা কিন্তু ছিল না। রাষ্ট্রীয় ধর্ম রূপে যেমন খ্রিস্ট ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তেমনই এর বাইরেও বেশ কিছু ধর্ম, সাধারণ মানুষের ধর্ম লক্ষ্য করা গেছিল। শিল্পকলার দিক থেকে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা অভাবনীয় পরিবর্তন ঘটেছিল। স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বিভিন্ন গম্বুজ তৈরি, স্থাপত্য শিল্পের ক্ষেত্রে রোমান গ্রিক শিল্পধারার সংমিশ্রণ, অলঙ্করণ, খিলান এগুলো তৈরির উৎকর্ষতা লক্ষ্য করা গেছিল। ভাস্কর্যের ক্ষেত্রে হাতির দাঁতের কারুকার্য, ভস্মাধার, সূচিকর্ম। চিত্রকলার ক্ষেত্রে পাণ্ডুলিপি, অলঙ্করণ, বইয়ের প্রচ্ছদ তৈরি, হাতির দাঁতের শিল্পকর্ম, সিংহাসন অলঙ্করণ, দেরাজ অলঙ্করণ, এরকম নানান ধরনের চিত্রকলা লক্ষ্য করা গেছে। সাহিত্য, দর্শন এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেও বাইজেন্টাইন সংস্কৃতির একটা উল্লেখযোগ্য অবদান ছিল। বাইজেন্টাইন সম্রাটরা গ্রিক ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়ার ফলে সাহিত্য, জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা গেছিল। বিখ্যাত দার্শনিক শিক্ষক ছিলেন মাইকেল সেলাস। রাজনীতি, বিজ্ঞান, আইন, ইতিহাসের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এবং এই যুগে ফোটিয়াস গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সাহিত্যের ক্ষেত্রে। ইতিহাসবিদ ছিলেন প্রকোপিয়াস। ফোটিয়াসের ছাত্র এরেথাস ধর্মতত্ত্ব সম্পর্কে বহু গ্রন্থ রচনা করেছেন। বিজ্ঞানী এবং চিকিৎসাবিদ জন দি গামারিয়ান ইটিয়াস আলেকজান্ডার। এছাড়া আরেকজন প্রখ্যাত বিজ্ঞানী ছিলেন সিমন সেথ। সুতরাং খ্রিস্টীয় পঞ্চদশ শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যে জ্ঞান বিজ্ঞান চর্চা খ্রিস্টীয় পঞ্চম শতকের আগে পর্যন্ত যে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা গেছিল, খ্রিস্টীয় পঞ্চম শতক থেকে তা কিন্তু ধীরে ধীরে অবক্ষয় হতে শুরু করে। শেষ পর্যন্ত 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন ঘটে। বাইজেন্টাইন সংস্কৃতি থমকে যায়। তবে নবজাগরণের প্রভাবে ইটালির সাংস্কৃতিক ক্ষেত্রে এর কিছু গুরুত্বপূর্ণ অবদান ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। এরপরে আমরা যেটা আলোচনা করব, যেটা বিভিন্ন উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে রোমান সাম্রাজ্যের যে সম্পর্ক, কতকগুলো পৃথিবীর বেশ কতকগুলো সভ্যতার সঙ্গে রোমান সভ্যতার যে সম্পর্ক তৈরি হয়েছিল এবং তার প্রভাব, সেটা আমরা আলোচনা করব। তার মধ্যে মূলত রোমান সাম্রাজ্য এবং চীন, রোমান সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশ, রোমান সাম্রাজ্য মিশর, এগুলো আমরা আলোচনা করব। এই তিনটে আমরা আলোচনা করব এই পর্বে। এবং এই তিনটি ক্ষেত্রে কীভাবে সম্পর্ক স্থাপিত হয়েছিল এবং তার প্রভাব কী ছিল আলোচনা করব। প্রথমে রোমান সাম্রাজ্য এবং চীনের ইতিহাস আলোচনা করি, যেখানে 3য় শতকের একটা চীনা পুঁথি উইলু, এই উইলুতে রোমান সাম্রাজ্য এবং সেখানকার পথঘাট, উৎপন্ন সামগ্রীর পরিচয় পাওয়া যাচ্ছে। বাণিজ্যিক ক্ষেত্রে যোগাযোগ তৈরি হয়েছিল, রেশম পথের কথা বলা যেতে পারে। বঙ্গোপসাগরের পথ ধরে
রোমান বণিকরা চীনে গেছিলেন। রোমের কাঁচের পাত্র, কাঁচ তৈরির কৌশল এগুলো তারা সংগ্রহ করেছিল সেখান থেকে। মূল্যবান ধাতু, মশলা, সেরামিক, কাঠের পাত্র এগুলো বাণিজ্যিক পণ্যের মধ্যে ছিল। সাংস্কৃতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ছিল। সাহিত্য, দর্শন, ধর্ম, ইতিহাস, জ্ঞান বিজ্ঞান চর্চা এগুলো যথেষ্ট জনপ্রিয় হয়েছিল চীনের সঙ্গে রোমান সাম্রাজ্যে। রাজনৈতিক ক্ষেত্রেও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হয়েছিল। বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি নিজেদের মধ্যে দুধ বিনিময়, বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা, সাংস্কৃতিক বিনিময় এগুলো ঘটেছিল। চীনের সঙ্গে যেমন সম্পর্ক স্থাপিত হয়েছিল, তেমনি ভারতের সঙ্গেও কিন্তু, ভারতীয় উপমহাদেশের সঙ্গেও কিন্তু সম্পর্ক স্থাপিত হয়েছিল রাজনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে। দুটো ক্ষেত্রেই ভারত রোম যোগাযোগ তৈরি হয়েছিল। রাজনৈতিক ক্ষেত্রে ভারত রোম যোগাযোগ শান্তিপূর্ণ হলেও তবে সবসময় যে শান্তি ছিল এমন ভাবার কোনো কারণ নেই। কোনো কোনো ক্ষেত্রে প্লিনি এবং স্ট্রাবোর রচনায় এবং পেরিপ্লাস গ্রন্থ থেকে মোটামুটি ভারত রোম কূটনৈতিক সম্পর্কের কথা জানা যায়। বাণিজ্যিক ক্ষেত্রে ভারত রোম বাণিজ্য লক্ষ্য করা গেছে। বেশ কিছু চুক্তিপত্র পাওয়া গেছে, ঋণের চুক্তিপত্র, ভারত রোম বাণিজ্যিক যাতায়াতের পরিচয় পাওয়া গেছে। ভারত রোম বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য যে রোম থেকে রপ্তানি করা হতো ভারতে, আবার ভারত থেকে কিছু পণ্য রোমে আমদানি করা হতো, সেগুলোর উল্লেখ পাওয়া গেছে। পেরিপ্লাস অব দি এরিথ্রিয়ান সি, প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, টলেমির জিওগ্রাফি এই সমস্ত গ্রন্থ থেকে মোটামুটিভাবে বাণিজ্যিক কার্যকলাপের পরিচয় পাওয়া যায়। রোমে যেগুলো রপ্তানি করা হতো ভারত থেকে সেটা হচ্ছে চাল, গম, সুগন্ধি মশলা, চন্দন কাঠ, মসলিন, চিনি, হাতির দাঁত, পশু পাখি, দামি পাথর এগুলো। আর আমদানি করা হতো তামা, সীসা, সোনা, রূপো, মদ, পানপাত্র, ধূপ, তিল, তেল, মধু ইত্যাদি। গুপ্ত এবং গুপ্তোত্তর আমলে ভারত রোম বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে এবং সেক্ষেত্রে রোমে যেগুলো রপ্তানি হতো সুগন্ধি মশলা, গোলমরিচ, চন্দন কাঠ, মূল্যবান পাথর, নীল, ওষুধ ইত্যাদি, মৃগনাভি। আমদানি হতো ঘোড়া, হাতির দাঁত, রেশম, নীলকান্তমণি এই সমস্ত বিভিন্ন দ্রব্য। সাংস্কৃতিক ক্ষেত্রে ভারত রোম যোগাযোগ বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। উভয় দেশের সংস্কৃতিতে এর প্রভাব কিন্তু ছিল। রোমান সাম্রাজ্য গণিত, চিকিৎসা, ইতিহাস, দর্শন, শাস্ত্র নানা ক্ষেত্রে ভারতীয় সভ্যতার কাছে ঋণী ছিল। আবার ভারতীয় পণ্ডিতরা রোমান আইন, গণিত, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসাশাস্ত্রের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সুতরাং সাংস্কৃতিক বিনিময়ের আরেকটি বড় দিক ছিল ধর্ম। ভারতীয় উপমহাদেশে প্রাচীনকালে ব্রাহ্মণ্য ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল। ঠিক তেমনি রোমে প্রথম দিকে বহুত্ববাদী পেগান ধর্ম, পরে খ্রিস্ট ধর্মের প্রাবল্য লক্ষ্য করা গেছিল। তবে রোমান দেবদেবী এবং ভারতীয় দেবতাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব একটা মিল ছিল না, তবে সাংস্কৃতিক মেলবন্ধন ছিল। নেক্সট, রোমান সাম্রাজ্য এবং মিশর। রোমান সাম্রাজ্য এবং মিশরের যোগাযোগের ইতিহাস সুদূর অতীতে ছিল। জুলিয়াস সিজারের হত্যাকাণ্ডের পর রোমে দ্বিতীয় ত্রয়ীর শাসন প্রতিষ্ঠিত হয়। তখন থেকে কিন্তু রোমান প্রজাতন্ত্র দুর্বল হয়, ফলে সম্পর্কটা একটু দুর্বল হয়ে যায়। তবে রাজনৈতিক ক্ষেত্রে যোগাযোগ ছিল। বাণিজ্যিক ক্ষেত্রে মিশরীয় বাণিজ্যে বিনিয়োগ করেছিল রোমানরা। সাংস্কৃতিক ক্ষেত্রে রোমান সাম্রাজ্য এবং মিশরের মধ্যে মেলবন্ধন লক্ষ্য করা গেছে। আলেকজান্দ্রিয়া শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্ররূপে গড়ে উঠেছিল। মিশরীয় স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা গেছিল রোমান শিল্পে। সুতরাং কিছু ঘাত প্রতিঘাত আছে। ঘাত প্রতিঘাত থাকা সত্ত্বেও মিশর এবং রোমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দীর্ঘকাল টিকেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এবার আমরা যেটা আলোচনা করব যে রোমান সাম্রাজ্য এবং উপমহাদেশীয় সাম্রাজ্যগুলির মধ্যে যোগাযোগের প্রভাবটা আলোচনা করব। সেক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে, ভাষাগত ক্ষেত্রে কী প্রভাব সেগুলো একটু আলোচনা করব। চীনের হান এবং ভারতের মৌর্য সাম্রাজ্যের সাথে রোমের কূটনৈতিক সম্পর্ক ছিল। যেমন রেশম পথের কথা আমরা বারবার বলেছি। শাসন ব্যবস্থা এবং আইনের ক্ষেত্রেও দুটো দেশের মধ্যে সম্পর্ক ছিল, বা এই ত্রিদেশীয় বা উপমহাদেশীয় সাম্রাজ্যগুলির সঙ্গে এদের কিন্তু স্বভাব ছিল। ভাষাগত ক্ষেত্রে রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অবদান ছিল লাতিন ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে। রোমান সাম্রাজ্যে লাতিন আন্তর্জাতিক ভাষা হয়ে উঠেছিল। ত্রয়োদশ শতকে লাতিন চর্চা হ্রাস পেলেও সপ্তদশ শতক পর্যন্ত সেটা বিজ্ঞানের ভাষা হিসাবে পরিগণিত হয়েছিল। সাংস্কৃতিক ক্ষেত্রেও কিন্তু প্রভাব লক্ষ্য করা গেছিল। সেতু নির্মাণ কৌশল, গম্বুজ তৈরির কৌশল, গ্রিক স্থাপত্য, মিশরীয় স্থাপত্য,
উপমহাদেশীয় সাম্রাজ্যের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদান এগুলো কিন্তু লক্ষ্য করা গেছিল। রাষ্ট্রচিন্তা এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু উভয় এই উপমহাদেশের সঙ্গে রোমের একটা ভালো সম্পর্ক ছিল, কারণ রোমান সাম্রাজ্যের সঙ্গে মহাদেশীয় সাম্রাজ্যগুলির যোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক বিনিময়, প্রাকৃতিক বিজ্ঞান সম্বলিত রচনা, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রভাব, চিকিৎসার ক্ষেত্রে প্রভাব, গণিতের ক্ষেত্রে প্রভাব, এরকম নানান দিক থেকে প্রভাব কিন্তু লক্ষ্য করা গেছে। এইভাবে দীর্ঘকাল ধরে রোমান সাম্রাজ্য এবং উপমহাদেশীয় যে সাম্রাজ্য এগুলির মধ্যে যোগাযোগের বহুমুখী প্রভাব দেখা গেছিল, যেটা অতীত থেকে শুরু হয়ে আজকের দিনেও কিন্তু বর্তমান রয়েছে। অর্থাৎ এই প্রভাব রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতীয় উপমহাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অতি প্রাচীনকাল থেকে শুরু হয়ে আজকের দিন পর্যন্তও কিন্তু সমানভাবে অটুট রয়েছে, এবং ভবিষ্যতে তা কীরকম থাকবে সেটা ভবিষ্যতে বলবে। আপাতত আমরা দ্বিতীয় পার্টের যে ভিডিওটা আমরা আলোচনা করব না, সেই দ্বিতীয় পার্টের ভিডিওটা আমরা শেষ করলাম। তোমাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই, ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ জানিয়ে শেষ করছি।